গল্পের ক্যারাভ্যান চ্যানেলে আপনারা শুনছিলেন শশধর দত্তের লেখা দস্যু মোহন সিরিজের কারাগারে মোহন। আজ চতুর্থ পর্ব শুরু হচ্ছে। কারাগারে মোহন। দেশময় হইচই পড়িয়া গেল। দস্যু জাদুকর মোহনের অলৌকিক শক্তি বর্ণনায় প্রতিটি সংবাদপত্রের সম্মুখ পৃষ্ঠা পূর্ণ হইতে লাগিল। কুমারের নিভৃত জীবন, পুলিশ অফিসারেরা, কাগজের রিপোর্টারের দল, শখের গোয়েন্দারা অতিষ্ঠ করিয়া তুলিল। তিনি কেন মিস্টার বেকারের কথা শুনিয়া পুলিশে ডায়েরি করিলেন? না করিলে এত ঝঞ্ঝাট পোহাইতে হইত না ভাবিয়া কুমার নিজের উপর ক্রুদ্ধ হইয়া পড়িলেন। কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার ঘটিল যে দস্যু মোহন যে পত্র কুমারকে লিখিয়াছিল এবং যে পত্রের বিষয় পুলিশ সুপার তিনি ও মিস্টার বেকার ব্যতীত অন্য কেউই জানিতেন না, সেই পত্রের অবিকল অনুবাদ কি করিয়া বাংলার ডাক সংবাদপত্রে প্রকাশিত হইল বা কে ওই পত্রের বিষয় কাগজকে জানাইল, তাহাও কুমারের নিকট সমস্যা হইয়া দাঁড়াইল। দস্যু মোহন জেলে থাকিয়া চুরি করিতেছে, কেহ তাহাকে ধরিয়া রাখিতে পারিতেছে না। সে রাত্রে জেল হইতে অদৃশ্যভাবে বাহির হইয়া যায়। মোহন ডাকিনী মন্ত্র জানে। এই সব নানা উদ্ভট কাহিনীর আলোচনায় দেশ সরগরম হইয়া উঠিল। পুরাতন প্রাসাদের ভিতর সুড়ঙ্গ আছে, এই কথাও চারিদিকে রাষ্ট্র হইল। কাগজে কাগজে সুড়ঙ্গের কাহিনী, এমনকি কল্পিত মানচিত্র পর্যন্ত প্রকাশিত হইতে লাগিল। পুলিশ অফিসারগণ সুড়ঙ্গ আবিষ্কারের চেষ্টায় বৃহৎ প্রাসাদের চতুষ্পার্শ্বে নিষ্ঠ তুলিয়া পরীক্ষা করিতে লাগিলেন। কুমারকে জেরার উপর জেরা করিয়া ক্ষিপ্ত করিয়া তুলিলেন। নানা জল্পনা কল্পনায় সারা ভারতবর্ষ মুখরিত হইয়া উঠিল। দস্যু মোহনের অলৌকিক শক্তির কাহিনী পড়িয়া সকলে শিহরিয়া উঠিতে লাগিল। যখন সুড়ঙ্গের কোনো অস্তিত্ব খুঁজিয়া বাহির করা গেল না, তখন এই প্রশ্ন উদয় হইল যে তাহা হইলে বৃহৎ তালাবন্ধ কক্ষের ভিতর হইতে আলমারি, চেয়ার, টেবিল প্রভৃতি বড় বড় বস্তুগুলি কি করিয়া অদৃশ্য হইয়া গেল? তাহারা ভূতের মতো নিরাকার বস্তু নহে, সুতরাং সেভাবে অদৃশ্য হইতে পারে না। সুতরাং কোনো লোক প্রবেশ করিয়াছিল। যদি প্রবেশ করিয়াছিল তবে দ্বার বন্ধ দেখা গেল কেন? তবে কোন পথে তাহারা প্রবেশ করিয়াছিল বা কোন পথে তাহারা বাহির হইয়া গেল? স্থানীয় পুলিশ এই কঠিন সমস্যার সম্মুখীন হইয়া হাল ছাড়িয়া দিল এবং কটকের হেডকোয়ার্টারে রিপোর্ট পাঠাইল। কিন্তু কটকের পুলিশ সমস্ত ব্যাপার কাগজপত্রে ও পুরীর রিপোর্টে অবগত হইয়া নিজেদের মধ্যে আলোচনা করিয়া কর্তব্য স্থির করিলেন। তাহারা কলকাতা পুলিশ কমিশনারকে একজন বিশিষ্ট অফিসার পাঠাইবার জন্য অনুরোধ করিয়া পত্র পাঠাইলেন এবং লিখিলেন, যদি দস্যু মোহনের চিরশত্রু, যিনি রেঙ্গুনে দস্যুকে অসাধারণ বুদ্ধি কৌশলে গ্রেপ্তার করিয়াছিলেন, সেই স্বনামধন্য চিফ ইন্সপেক্টর মিস্টার বেকারকে পাঠাইতে পারেন, তবে তাহারা অতিশয় বাধিত হইবেন। কলিকাতার পুলিশ কমিশনার পত্র পাইয়া সেই পত্রখানির নকল ও তাহার আদেশ একত্রে মিস্টার বেকারের নিকট মাদ্রাজের পুলিশ কমিশনার কেয়ার অফে পাঠাইয়া দিলেন এবং পৃথক পত্রে মাদ্রাজের কমিশনারকে অনুরোধ জানাইলেন তিনি যেন মিস্টার বেকারকে পুরীতে পাঠাইতে সাহায্য করেন। মাদ্রাজের কমিশনার পত্র পাইয়া মিস্টার বেকারকে ডাকিয়া পাঠাইলেন ও তিনি আসিলে পত্রখানি তাহার হাতে দিলেন। মিস্টার বেকার পত্রপাঠ করিয়া কহিলেন, আমার মনে হয় পুরীতে ছুটে গিয়ে কুমারের প্রাসাদের ইঁট তুলে সুড়ঙ্গ খোঁজায় সময় নষ্ট করাই হবে, আর কিছু হবে না। এর মূল অন্য স্থানে আছে বলে আমার ধারণা। পুলিশ কমিশনার হাসিয়া কহিলেন, দস্যু মোহনের কাছে আপনি বলতে চান? যদি আপনার এই ধারণা হয় তবে কি বলতে চান দস্যু মোহন ডাকাতিতে অংশগ্রহণ করেছিল? আমার মনে হয় তাই। তাছাড়া আমি আরও বলতে চাই, এই কাজ দস্যু মোহন ছাড়া আর কারোরই নয়, মিস্টার বেকার দৃঢ় কণ্ঠে বলিলেন। পুলিশ কমিশনার তাচ্ছিল্য স্বরে কহিলেন, বাজে কথা বলবেন না আপনি, দস্যু মোহন কারাগারে রয়েছে, সুতরাং। মিস্টার বেকার বাধা দিয়া কহিলেন, দস্যু মোহন জেলে আছে আমি জানি, তার উপর কড়া দৃষ্টি রাখা হয়েছে তাও আমার অজ্ঞাত নয়, কিন্তু তার হাতে হাত করা, পায়ে বেরি দিয়ে রাখা হলেও আমি ঠিক এই মতই প্রকাশ করতাম যে এ কাজ দস্যু মোহন ছাড়া আর কারোরই নয়।
আপনার এমন দৃঢ় ধারণার হেতু কি? কমিশনার জিজ্ঞাসা করিলেন। কারণ আমি আর দ্বিতীয় ব্যক্তিকে জানি না যে এমন ব্যাপকভাবে জাল ফেলে এমন বৃহৎ শিকার করতে এবং কৃতকার্য হতে পারে। এরকম পারে মাত্র এক ব্যক্তি, আর সে হচ্ছে দস্যু মোহন। ধুর, বাজে কথা মিস্টার বেকার, তাচ্ছিল্য স্বরে কমিশনার কহিলেন। মিস্টার বেকার গম্ভীর স্বরে কহিলেন, কিন্তু সত্য কথা স্যার, আমাদের বন্ধু মোহন অমন পুরাতন পদ্ধতিতে চুরি করতে ঘৃণা বোধ করে। সে আধুনিক যুগের বৈজ্ঞানিক দস্যু, এমনকি পরবর্তী যুগের মানবও বলা চলে। তাহলে আপনি কি করতে চান? আমি আপনার কাছে এই প্রার্থনা করছি, আমাকে 1 ঘন্টার জন্য দস্যু মোহনের সঙ্গে আলাপ করতে দিন, মিস্টার বেকার অনুরোধ করিলেন। কোথায়? তার সেলে? হ্যাঁ, গতবার আমি যখন তাকে রেঙ্গুন থেকে মাদ্রাজে আনি, পথে আমাদের মধ্যে বিশেষ বন্ধুত্ব হয়েছিল। আমার নিশ্চিত ধারণা আছে, যদি মোহন নিজেকে বাঁচিয়ে এই চুরি সম্বন্ধে কোনো সংবাদ দিতে সক্ষম থাকে, তবে নিশ্চয়ই দিতে অস্বীকার করবে না। তাহলে এখান থেকে পুরী ছোটার অনাবশ্যক কষ্ট থেকেও আমি রেহাই পাব, মিস্টার বেকার কহিলেন। সেদিন বেলা 12টার সময় মিস্টার বেকার প্রেসিডেন্সি জেলে দস্যু মোহনের সেলে উপস্থিত হইলেন। মোহন তাহার জেলের বিছানার উপর শয়ন করিয়াছিল। বেকার সাহেবকে দেখিয়া মাথা তুলিয়া বিস্মিত কণ্ঠে হাসিয়া কহিল, এ কি, এ যে কল্পনার অতীত! প্রিয় বন্ধু বেকার যে এখানে। মিস্টার বেকার মৃদু হাস্যমুখে কহিলেন, হ্যাঁ, স্বয়ং। মোহন হাস্য করিয়া কহিল, আমি এখানে নিজের ইচ্ছেই এসে অনেক কিছুই প্রত্যাশা করি, কিন্তু আপনাকে আবাহন করতে পারবো, এর চেয়ে কল্পনাতীত আনন্দের বিষয় আর কিচ্ছু নেই আমার। তুমি অত্যন্ত বিনয়ী, মিস্টার বেকার হাসিয়া কহিলেন। মোহন বাধা দিয়া কহিলেন, আদৌ না, আপনাকে আমি বিশেষ শ্রদ্ধা করি মিস্টার বেকার। তোমার কথা শুনে আমার গর্ব হচ্ছে মোহন, মিস্টার বেকার কহিলেন। মোহন মৃদু হাসিয়া কহিলেন, আমি 100 সহস্রবার বলেছি, আমাদের মিস্টার বেকারের মতো সুযোগ্য ডিটেকটিভ ভারতে আর 2টি নেই। ওর সঙ্গে তুলনা করতে পারা যায় একমাত্র বিলেতের শার্লক হোমসের। কিন্তু দুঃখের বিষয় মিস্টার বেকার, আমি আপনাকে এই টুলটা ছাড়া কিছুই বসার জন্য দিতে পারছি না। একটু কষ্ট করে এটাতেই বসুন। মিস্টার বেকার মৃদু হাসিয়া টুলের উপর উপবেশন করিলেন। মোহন বলিতে লাগিল, আমি জেলের ওয়ার্ডার আর প্রহরীদের গম্ভীর মুখ দেখে দেখে বিতৃষ্ণায় ভরে উঠেছি। আজ কার মুখ দেখে উঠেছিলাম জানি না, যে আপনার মুখ দর্শনের সৌভাগ্য হলো। আমি তো এসব ছুঁচো স্পাইদের জ্বালায় উত্তক্ত হয়ে উঠেছি। তারা দিনে 10 বার আমার ঘরে ঢুকে চারিদিক অনুসন্ধান করে, পকেট হাতটায় বিছানা তুলে দেখে, সদাই ভয় যেন আমি পালাবার মতলব মারছি। আচ্ছা, আপনি বলতে পারেন গভর্নমেন্ট আমার উপর এতটা নেক নজর রাখেছেন কেন? মিস্টার বেকার মৃদু হাসিয়া কহিলেন, গভর্নমেন্ট ঠিক কাজই করেছেন। না 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 না, ঠিক কাজ নয় এটা। আমাকে নিরালা নিভৃত জীবনযাপন করতে দেওয়াই আপনার গভর্নমেন্টের উচিত ছিল মিস্টার বেকার। মিস্টার বেকার হাসিতে হাসিতে কহিলেন, পরের পয়সার উপর নবাবি করতে দেওয়া মোহন। মোহন পুলকিত স্বরে কহিল, ঠিক বলেছেন, পরের পয়সায় নবাবি করার এত আনন্দ আছে, আর এত সহজ ব্যাপার যে কি বলবো। যাকো সব কথা, আপনার মুখ দেখে মনে হচ্ছে আপনার তাড়া আছে, কিন্তু কি জন্য আপনার শুভাগমন হয়েছে মিস্টার বেকার? মিস্টার বেকার কহিলেন, কুমার নিত্য বিক্রমের ঘটনা সম্বন্ধে জানতে এসেছি মোহন। মোহন ভ্রু কুঞ্চিত করিয়া চিন্তা করিতে করিতে কহিল, নিত্য বিক্রম? নিত্য বিক্রম, হ্যাঁ, হয়েছে। বাংলার এক স্বাধীন রাজবংশের পরাধীন শেষ প্রদীপ, লৌহ সিন্ধুকে মণিমুক্তা, গজদন্ত, ড্রয়িং রুম সেট, সোনা ও রৌপ নির্মিত ছোট আলমারি, মনে পড়েছে। এইসব তুচ্ছ জিনিস মনেও থাকে না ছাই। আমার মাথা এর চেয়ে বড় বড় জিনিস নিয়ে ব্যস্ত রয়েছে। মিস্টার বেকার চক্ষু কপালে তুলিয়া কহিলেন, তুচ্ছ জিনিস? তাছাড়া আর কি বলবো মিস্টার বেকার। যাই হোক, আপনি যখন এই কেস নিয়ে মাথা ঘামাচ্ছেন, তখন বলুন আর কি জানতে চান আপনি? মিস্টার বেকার কহিলেন,
আমরা কতদূর অগ্রসর হয়েছে এই কেসে বলার কি প্রয়োজন আছে মোহন? না 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 না, আপনার কষ্ট করবার প্রয়োজন নেই। আজকাল সংবাদপত্রে আমি সব পাঠ করেছি। আমি বলতে বাধ্য হচ্ছি, কেসের কিনারা আপনারা কিছুই আজ পর্যন্ত করতে পারেননি। মৃদু হাসিয়া মোহন কহিল। মিস্টার বেকার কহিলেন, তার জন্যই তো তোমার দয়ার উপর নির্ভর করে আমি এখানে এসেছি মোহন। আমি আপনার অনুগত ভৃত্য, মোহন সবিনয়ে কহিল। প্রথমেই জানতে চাই, এই ব্যাপার কি তোমার দ্বারাই সংঘটিত হয়েছে মোহন? গোড়া থেকে শেষ পর্যন্ত, হাসিতে হাসিতে মোহন কহিল। মিস্টার বেকার সবিস্ময়ে কহিলেন, রেজিস্ট্রি চিঠি থেকে টেলিগ্রাম পর্যন্ত? হ্যাঁ, ওসব আপনার এই অনুগত ভৃত্যের দ্বারাই প্রেরিত হয়েছিল। ভালো কথা মনে পড়েছে, রসিদগুলো বোধহয় এখানেই কোথাও আছে বলিয়া মোহন তাহার বিছানার তলদেশ হইতে 2খানি পোস্ট অফিসের রসিদ বাহির করিয়া মিস্টার বেকারের হাতে দিল। মিস্টার বেকার বিস্ময়ে অভিভূত হইয়া কহিলেন, এ কি ব্যাপার? আমার ধারণা ছিল তোমাকে প্রত্যেক ঘন্টায় সার্চ করে দেখা হয়। একটু সন্দেহ হলেই তোমার ঘর তন্ন তন্ন করে সার্চ করা হয়। তবে এসব কি করে সম্ভব হচ্ছে মোহন? স্পষ্টই দেখা যাচ্ছে তুমি সংবাদপত্র পড়ো, রেজিস্ট্রিপত্র পাঠাও। এসব কি করে হয় মোহন? মোহন কপালে করাঘাত করিয়া ব্যঙ্গস্বরে কহিল, হায় অদৃষ্ট! আপনার অনুচরেরা আমার জামার সেলাই খুলে দেখে, জুতোর সেলাই খুলে দেখে আমি কিছু লুকিয়ে রেখেছি কিনা, কিন্তু ওরা এমন নির্বোধ, একবারও ভাবে না যে মোহন এত কাঁচা ছেলে নয় যে ওই সব পুরনো পদ্ধতি অবলম্বন করে এখানে বাস করছে। মিস্টার বেকার সবিস্ময়ে কহিলেন, কি অদ্ভুত লোক তুমি মোহন। এখন তোমার গল্প বলো শুনি। মোহন গম্ভীর মুখে কহিল, ধীরে বন্ধু ধীরে। আমি আমার সব গোপন কথা বলে ফেলি আর আপনি আমার সব পথ বন্ধ করে দিন, তা কি আমার কাছে প্রত্যাশা করেন আপনি? মিস্টার বেকার সশ্রদ্ধ কণ্ঠে বলিলেন, তোমার ওপর বিশ্বাস স্থাপন করে আমি কি ভুল করেছি মোহন? না মিস্টার বেকার, না। আচ্ছা, আপনি যখন একান্তই শুনতে চাইছেন তখন শুনুন বলিয়া মোহন ছোট্ট ঘরটিতে 2-1 পা পায়চারি করিয়া ফিরিতে লাগিল। পরে আসিয়া কহিল, আপনি নিত্যবিক্রমের চিঠিতে কি ধারণা করেছেন? আমার ধারণা তুমি বুড়োকে একটু ভয় দেখাতে চেয়েছিলে, কেমন তাই না? মিস্টার বেকার জিজ্ঞাসা করিলেন। মোহন কহিল, ভয় দেখাতে চেয়েছিলাম বটে। আপনি কি ভাবেন মোহনের এত প্রচুর সময় আছে যে সে ওইসব বাজে কাজে হাত দিয়ে নষ্ট করবে? আমি আপনার কাছ থেকে আরো বুদ্ধিমানের মতো কথা আশা করেছিলাম, কিন্তু যাকে সে কথা। এখন শুনুন, এই চিঠিখানাই আমার সফলতার পথে একমাত্র বৈতরণীর কাজ করেছিল। এই চিঠিখানাই আমাকে কৃতকার্য হতে সাহায্য করেছিল। আচ্ছা আচ্ছা, একে একে সব কথাই বলছি। হ্যাঁ, ধন্যবাদ, মিস্টার বেকার কহিলেন। বেশ, শুনুন। আমি ভেবে দেখলুম আমাকে এক দুর্ভেদ্য প্রাসাদের মধ্যে দুর্ভেদ্য লৌহ কক্ষ থেকে কাজ উদ্ধার করতে হবে, ঠিক? সুতরাং আপনি কি ভাবেন কাজ দুরূহ বলে আমি পিছিয়ে আসতে পারি? নিশ্চয়ই না, বেকার উৎসাহ দিলেন। তবে কি একদল ডাকাত নিয়ে ঢেঁকি ঘুরিয়ে তলোয়ার ভেজে দমফটকা ফুটিয়ে যেমন আগে যুগে করত তেমন ভাবে সফল হতে হবে? মোহন জিজ্ঞাসা করিল। মিস্টার বেকার কহিলেন, তা ছেলে মানুষের মতো কাজ হতো। যেখানে সুড়ঙ্গ নেই সেখানে কি সুড়ঙ্গ কেটে যাওয়া সম্ভব? মোহন পুনরায় প্রশ্ন করিল। অসম্ভব, মিস্টার বেকার কহিলেন। তবেই আমার পক্ষে একমাত্র পথ খোলা রইল, তা এই যে প্রাসাদের মালিক কর্তৃক নিমন্ত্রিত হয়ে যাওয়া। কেমন, তাই না? মোহন মৃদু হাসিয়া কহিল। একেবারে নতুন মতলব, মিস্টার বেকার মন্তব্য করিলেন। মোহন আনন্দে দীপ্ত হইয়া কহিল, আর তা এত সহজে ঘটেছিল যে কি বলবো। কুমার নিত্যবিক্রম বিখ্যাত দস্যু মোহনের নিকট থেকে যদি একটা পত্র পায় যে দস্যু তার ধনরত্ন লুট করতে আসবে, তাহলে সে প্রথমেই কি করবে ভাবেন?
সোজা পুলিশকে জানাবে, আর পুলিশ হাসবে এই ভেবে যে মোহন মাদ্রাজের প্রেসিডেন্সি জেলে আবদ্ধ আছে, সে কখনো পত্র পাঠাতে পারে? নিশ্চয়ই কোনো দুষ্ট লোকে ঠাট্টা করে ভয় দেখিয়েছে, সুতরাং তারা কোনো প্রকার সাহায্য করতেই অস্বীকার করবে। সেক্ষেত্রে কুমার কি অন্য কোনো সাহায্যের জন্য চেষ্টা করবে না? হ্যাঁ, নিশ্চয়ই করবে। আর এমন যদি হয় ঘটনাচক্রে একজন বিখ্যাত ডিটেকটিভ সে সময়ে সেখানে উপস্থিত হয়েছে, এ খবর যদি স্থানীয় কাগজে পড়েন, তাহলে তিনি কি করবেন? মিস্টার বেকার কহিলেন, সেই ডিটেকটিভকে নিশ্চয়ই নিযুক্ত করবেন। ঠিক তাই ঘটেছে। এখন আসুন আমরা কল্পনা করি দস্যুমোহন জেল থেকে তার কোনো অতি নিপুণ সহচরকে পুরীর কাছাকাছি কোনো শহরে বাসা করে থাকতে বললেন, আর স্থানীয় কাগজে সে সহচর কোনো রকমে এই প্যারাটুকু বার করালে যে অমুক তারিখে বিখ্যাত ডিটেকটিভ ছুটি উপলক্ষে 3 সপ্তাহের জন্য বিশ্রাম করতে আর মাছ ধরতে সেখানে এসেছেন, আর সেই সহচর ডিটেকটিভের পার্ট অভিনয় করে, তাহলে কি হয় মিস্টার বেকার? মিস্টার বেকার রুদ্ধ নিঃশ্বাসে কহিলেন, তারপর? হ্যাঁ, যদি কুমার কাগজে ওই সংবাদ পাঠ করে কোনো কিছু না করে নিশ্চিন্ত হয়ে বসে থাকতেন, তাহলে কিছুই ঘটতো না, কিন্তু তা তো হয়নি। তিনি সংবাদ পড়া মাত্র আমারই বন্ধুর কাছে এসে আমারই বিরুদ্ধে সাহায্য প্রার্থনা করলেন। মিস্টার বেকার সবিস্ময়ে কহিলেন, অদ্ভুত নতুন ফন্দি। তাই বটে। জাল ডিটেকটিভ প্রথমে কুমারের প্রস্তাবে অত্যন্ত অসন্তুষ্ট ভাব দেখিয়ে অস্বীকৃতি জানালে, তারপর মোহনের কাছ থেকে তার গেল, তার পাবার পর হতেই সত্যিকার কাজ শুরু হলো। আমার বন্ধু জাল ডিটেকটিভ রূপে যত কুমারকে অস্বীকৃতি জানাতে লাগলো, ততই কুমার বেপরোয়া ভাবে তাকে খোসামত করতে লাগলেন। অবশেষে একটা মোটা টাকা পুরস্কারের লোভ দেখিয়ে তার সম্পদকে নিরাপদ রাখার জন্য তাকে নিয়ে গেলেন। জাল ডিটেকটিভ মোহনের অলৌকিক ক্ষমতার অজুহাতে তারই 2 বলিষ্ঠ সহচরকে সঙ্গে করে নিয়ে গেল। একটা মোটর লরি ভাড়া করা হয়েছিল, তাতে করেই সব জিনিস ধীরে সুস্থে কুমারের ভূগর্ভ কক্ষ থেকে বার করে চালান দেওয়া হলো। এদিকে যখন লরি ভরা হচ্ছিল, তখন অন্যদিকে জাল ডিটেকটিভ অর্থাৎ আমার বন্ধু কুমারকে সদর গেটের কাছে প্রহরীর ঘরে মিথ্যা অভিনয়ে আটক করে দিয়েছিল। মিস্টার বেকার আনন্দে উৎফুল্ল হয়ে বলিলেন, চমৎকার! আমার ভাষা নেই যে তোমার এই বুদ্ধির প্রশংসা করি মোহন, কিন্তু 2-1টা বিষয় আলোকপাত করে দেখি। প্রথমত, ঘর তালা বন্ধ ছিল, চাবি ছিল কুমারের কাছে, তবে দ্বার খোলা সহজ হলো কি প্রকারে? খুব সহজেই। আমাদের কাছে চাবি খোলার আর লাগাবার বৈজ্ঞানিক যন্ত্রপাতি আছে, তাও কি আপনি অবগত নন? ও, তা বটে। আর কে তিনি এমন বিখ্যাত ডিটেকটিভ যার নাম শুনেই কুমারের মতো বিশিষ্ট লোক এমন আগ্রহ দেখাতে পারে মোহন? অতি প্রসিদ্ধ, অতি যশস্বী, অতি নিপুণ, দস্যুমোহনের একমাত্র উপযুক্ত শত্রু, চিফ ইন্সপেক্টর মিস্টার বেকার। মিস্টার বেকার চক্ষু কপালে তুলিয়া কহিলেন, কি? আমি স্বয়ং? হ্যাঁ বেকার, আপনি স্বয়ং, এবং আমার নাটকের অভিনয়ের এই অংশটুকুই সবচেয়ে বিস্ময়কর। এখন আপনি যদি পুরীতে যান আর কুমারের সঙ্গে আলাপ করেন, তাহলেই আপনার সব কিছু পরিষ্কার হয়ে যাবে। আর এই কর্তব্যবোধও আপনার জাগবে যে আপনার জন্যই কুমারের অধিকাংশ সম্পদ লুণ্ঠিত হয়েছে। আপনার কর্তব্য হবে আপনাকে গ্রেপ্তার করা। তাহলে আমার পক্ষে সেটা খুব আনন্দদায়ক প্রতিহিংসা নেওয়া হবে অবশ্য। মিস্টার বেকার, গ্রেপ্তার করছেন মিস্টার বেকারকে? মোহন অট্টহাসে ভাঙিয়া পড়িতে লাগিল। সে হাসির যেন আর বিরাম নাই, অন্ত নাই। মিস্টার বেকার ক্ষুব্ধ মনে দাঁত দিয়া ঠোঁট কামড়াইতে লাগিলেন। ভাবিয়া পাইলেন না মোহনের ইহাতে হাসিবার কি আছে। এমন সময় একজন ওয়ার্ডার ও একটি লোক মোহনের মধ্যাহ্ন ভোজনের আহার্য লইয়া উপস্থিত হইল। বিশেষ অনুগ্রহ করিয়া জেলের কর্তৃপক্ষগণ মোহনের জন্য বাহির হইতে খাবার দেওয়ার অনুমতি দিয়াছিলেন। লোকটি টেবিলের উপর পাত্রগুলি রাখিয়া ওয়ার্ডারের সহিত বাহির হইয়া গেল। মোহন আহারে বসিয়া 2-1 গ্রাস আহার করিয়া কহিল,
অধৈর্য হবেন না মিস্টার বেকার, আপনাকে পুরী যাবার কষ্ট আর পেতে হবে না। আমি আপনাকে এমন একটা সংবাদ দিচ্ছি যা শুনে আপনার চক্ষু স্থির হয়ে যাবে। মোহনের বিরুদ্ধে যে কেস কুমার করেছিলেন তা তিনি তুলে নিচ্ছেন। মিস্টার বেকার বিস্ময়ে চিৎকার করিয়া কহিলেন, কি? মোকদ্দমা তুলে নেওয়া হচ্ছে। মিস্টার বেকার বিদ্রূপ হাস্যে কহিলেন, বাজে বকো না, আমাকে এইমাত্র চিফ চিঠি পাঠিয়েছেন। আরে তাতে কি হলো? আপনার চিফ কি মোহনের ব্যাপার সম্বন্ধে মোহন অপেক্ষা বেশি খবর রাখেন? তবে শুনুন, আপনাকে খুলেই বলি, কিন্তু আপনি আমাকে ক্ষমা করবেন মিস্টার বেকার। হ্যাঁ, এই জাল মিস্টার বেকার অর্থাৎ আমার সহচর সেখানে কুমারের সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব পাতিয়ে বসেছে। ফলে কুমার তার সিন্ধুকের মধ্যস্থিত বহু শতাব্দীর বর্তমানে অকেজো মূল্যহীন স্মৃতি সম্পদগুলির জন্য জাল বেকারের মধ্যে দিয়ে মোহনের কাছে কথাবার্তা চালাচ্ছিলেন। তিনি 5 লক্ষ টাকা নগদ দিতে প্রস্তুত হয়েছেন। ওই জিনিসগুলি ফেরত দেওয়া হলেই তিনি মোহনের নামে মোকদ্দমা তুলে নিতেও স্বীকৃত হয়েছেন। সুতরাং চুরির কোনো কথাই ওঠেন না। ফলে পুলিশকেও হতাশ হতে হবে। মিস্টার বেকার শুধু বিস্ময়ে চাহিয়া কহিলেন, কিন্তু এসব খবর তোমার কাছে এলো কি করে? আমি যে টেলিগ্রামের প্রতীক্ষা করেছিলাম এইমাত্র তা পেয়েছি। মোহন হাসিতে হাসিতে কহিল, তুমি এইমাত্র টেলিগ্রাম পেয়েছ? মিস্টার বেকার সবিস্ময়ে প্রশ্ন করিলেন। প্রিয় বন্ধু, এই মুহূর্তে। আচ্ছা, আপনার সম্মুখে আমি পড়ছি, কিন্তু আপনি যদি অনুমতি দেন। মোহন কহিল। মিস্টার বেকার অসন্তুষ্ট হইয়া কহিলেন, তুমি আমার সঙ্গে বিদ্রূপ করছো মোহন? না বন্ধু, না। আচ্ছা, এক কাজ করুন, আমার জন্য ওই যে ডিম সিদ্ধটা দিয়েছে ওর মাথাটা খুব আস্তে আস্তে ভেঙে ফেলুন দেখি। তাহলেই আপনি বুঝতে পারবেন যে মোহন গুরুতর বিষয় নিয়ে মিথ্যে দম্ভ করে না বা ঠাট্টা বিদ্রূপও করে না। মিস্টার বেকার বিস্মিত হইয়া মোহনের নির্দেশ মতো ডিমের মাথাটা ছুরি দিয়া কাটিয়া ফেলিলেন। তিনি বিস্ময়ে দেখিলেন ডিমের ভিতর একেবারে খালি। ডিমের মধ্যে একটা খুব পাতলা নীলবর্ণ কাগজ গোটানো রহিয়াছে। তিনি কাগজখানি টানিয়া বাহির করিয়া পড়িলেন। তাহাতে ছোট্ট ছোট্ট অক্ষরে লেখা আছে, বন্দোবস্ত মতো কাজ হয়েছে। কুমার 5 লক্ষ টাকা দিয়েছেন, মকদ্দমা তুলে নিয়েছেন, আর তার মণিমুক্তা ফেরত দেওয়া হয়েছে। মিস্টার বেকার স্তম্ভিত স্বরে কহিলেন, 5 লক্ষ টাকা? মোহন মৃদু হাসিয়া কহিলেন, হ্যাঁ বন্ধু, 5 লক্ষ টাকাই বটে, কিন্তু কেমন দুঃসময় চলেছে এখন। তাছাড়া আমার খরচপত্র অত্যন্ত বেশি। যদি আপনি আমার খরচের হিসাব ঠিকমতো জানতেন তাহলে বুঝতেন একটা বড় শহরের জন্য গভর্নমেন্টের যে টাকা খরচ হয়, আমার খরচও প্রায় তত। মিস্টার বেকার উঠিয়া দাঁড়াইলেন। তাহার মনের শান্তি চলিয়া গিয়াছিল। মোহনের বিবৃতিতে কোনো গলদ আছে কিনা তা তিনি ক্ষণকাল মনে মনে চিন্তা করিয়া কহিলেন, ভগবানকে ধন্যবাদ যে ভারতবর্ষে 10-20টা মোহন নেই, তাহলে আমাদের কারবার বন্ধ করে দিয়ে চলে যেতে হতো। মোহন কহিল, না না, এমন আর আমি আর বেশি কি করতে পারি। তবে অবসর সময় কাটাবার জন্য মাঝে মাঝে কিছু করতে হয় বই কি। তাছাড়া যে সময় আমি জেলে থাকি সেই সময়ে কাজ করবার সুবর্ণ সুযোগ পাওয়া যায়। মিস্টার বেকার কহিলেন, তার মানে তোমার আসন্ন বিচার, সাক্ষী সবুদ, জেরা, এত সব বিষয়েও চিন্তা করে তোমার অবসর সময় কাটে না? মোহন ধীরে ধীরে কহিল, না, কারণ আমি স্থির করেছি বিচারের সময় আদালতে উপস্থিত হব না। মিস্টার বেকার বিদ্রূপ হাস্যে কহিলেন, হা হা, তাই নাকি? মোহন পুনরায় কহিল, না, আমি আদালতে হাজির হব না। সত্যি? মিস্টার বেকার জিজ্ঞাসা করিলেন। মোহন ভ্রু কুঞ্চিত করিয়া কহিল, আপনি কি সত্য সত্যই ভাবেন যে জেলে পচবার জন্য মোহনের সৃষ্টি হয়েছে? এমন ধারণাও আমার পক্ষে অপমানজনক। মোহন যে কয়দিন স্ব ইচ্ছায় জেলে থাকবে মাত্র সেই কদিনই, নইলে জগতে কারো সাধ্য নেই তাকে একটা মিনিটও জেলে ধরে রাখতে পারে। মিস্টার বেকার বিদ্রূপ স্বরে কহিলেন, তা এতই যদি ক্ষমতা, তাহলে জেলে না আসাই তো তোমার উচিত ছিল মোহন। মোহন উত্তেজিত স্বরে কহিল, ও
আপনি সেই অহংকারেই ভুলে আছেন না? তবে শুনুন মিস্টার বেকার, আমার সম্মানিত বন্ধু মিস্টার বেকার, মোহনের অঙ্গে হাত দেবার সাধ্য কারো পক্ষেই সম্ভব হতো না যদি সেই সময়ে অপর একটি বিশেষ গুরুত্বপূর্ণ কাজে মোহন ব্যস্ত না থাকত। মিস্টার বেকার কহিলেন, তুমি উদ্ভট কথা বলছো মোহন। মোহন কহিল, আপনার কি মনে পড়ে মিস্টার বেকার আমার সঙ্গে একটি তরুণীর কথা? আমাকে সে মুগ্ধ করেছিল। বলতে আমার লজ্জা নেই, আমি তাকে প্রাণ দিয়ে ভালোবেসেছি। আর একমাত্র এই জন্যই আমি সে সময় অত্যন্ত অন্যমনস্ক হয়েছিলাম। সেজন্য তোমার উপস্থিতি সেখানে দেখেও নিজের সম্বন্ধে সাবধান হইনি। তাই আজ আমি এখানে, নইলে। মোহন কথা শেষ করিল না। মিস্টার বেকার বিদ্রূপ স্বরে কহিলেন, তা হলেও তোমার এখানে বহুদিন কেটে গেছে। মোহন কহিল, আমি দস্যু। আমি সেই নিরীহ অপাববিদ্ধ অতুলনীয় তরুণীর সম্পূর্ণ অনুপযুক্ত। তাই আমি তাকে ভুলে যেতে চাই, আমার মন আরোগ্য করতে চাই। আজ পর্যন্ত আমার মনে সেই কয়টি দিনের মধুর স্মৃতি তেমনি রূপেই জেগে রয়েছে। এর জন্যই মাঝে দিন কতক অসুখে ভুগেছি। আর জেলের মতো এমন বিশ্রামের জায়গা আর তো কোথাও নেই। আমি এখানে বিশ্রাম করছি মিস্টার বেকার। এখানকার নিয়মকানুন আমাকে আশাতীতভাবে আরোগ্য হবার সাহায্য করছে, তাই আমি এখনো এখানে আছি। মিস্টার বেকার কহিলেন, তুমি আমার চোখে ধুলো দিতে চাইছো মোহন? শুনুন মিস্টার বেকার, আজ শনিবার, আগামী বুধবারে আমি আপনার সঙ্গে ব্রডওয়ে হোটেলে একসঙ্গে আহার করব। অর্থাৎ ওই দিন আমি এখান থেকে চলে যাব, বুঝেছেন? মিস্টার বেকার অবজ্ঞা হাস্যে কহিলেন, উত্তম, আমি তোমার জন্য অপেক্ষা করব। ইহার পর উভয়ে বন্ধুর মতো করমর্দন করিয়া মিস্টার বেকার যাইবার জন্য পা বাড়াইলে মোহন ডাকিল, মিস্টার বেকার। মিস্টার বেকার মুখ ঘুরাইয়া কহিলেন, আবার কি বলছো মোহন? আপনি ঘড়ি ফেলে যাচ্ছেন। মোহন কহিল, আমার ঘড়ি? সবিস্ময়ে মিস্টার বেকার কহিলেন, হ্যাঁ, আপনার ঘড়ি। এইমাত্র আমার পকেটে কুড়িয়ে পেলাম বলিয়া মোহন ক্ষমা প্রার্থনা করিয়া ঘড়ি ফেরত দিল। পুনরায় কহিল, ক্ষমা করবেন মিস্টার বেকার, এ একটা বদ অভ্যাস জন্মে গেছে আমার। তাছাড়া আমার ঘড়ি আপনারা রেখে দিয়েছেন, কিন্তু সে অপরাধের জন্য আপনার ঘড়ি চুরি করবার আমার কোনো অধিকার নেই, তা সত্য। তাছাড়া আমার এখানে একটা সোনার ঘড়ি আছে, তাতেই আমার সময় দেখার কাজ সুন্দরভাবে চলে যায়। বিছানা তলদেশ হইতে মোহন স্বর্ণচেন সমেত একটি সুন্দর সোনার ঘড়ি বাহির করিয়া দেখাইল। মিস্টার বেকার আশ্চর্য হইয়া কহিলেন, ও ঘড়ি কার পকেট থেকে মেরেছ মোহন? মোহন ঘড়ির চেনের কলেটের উপর খোদায় নামটি পড়িয়া কহিল, গোপাল আচারিয়া লিঙ্গাম। ওহো, যে ম্যাজিস্ট্রেট আমাকে পরীক্ষা করেছিলেন, এটা তারই ঘড়ি। অত্যন্ত চমৎকার লোক তিনি। মিস্টার বেকারের বিস্ময় এত বৃদ্ধি পাইল যে তিনি একটিও কথা বলিতে পারিলেন না। তিনি মোহনের হাত হইতে ম্যাজিস্ট্রেটের ঘড়িটি লইয়া বাহির হইয়া গেলেন। একদিন মোহন জেলে মধ্যাহ্নভোজন শেষ করিয়া সবেমাত্র একটি বৃহৎ সিগার ড্রয়ার হইতে বাহির করিয়া সিগারের মধ্যস্থলের টিকিটের ব্যান্ডটি পাঠ করিতেছিল। এমন সময় সেলের দ্বার মুক্ত হইলে সে অতি ব্যস্ততার সহিত হাতে সিগারটি পুনরায় ড্রয়ারের মধ্যে রাখিয়া দিল। অল্পের জন্য তাহার কার্য ধরা পড়িল না। ওয়ার্ডার কহিল, তোমার এক্সারসাইজের সময় হয়েছে, এসো। মোহন হাস্যমুখে কহিল, চলো বন্ধু, আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম। প্রহরে বেষ্টিত হইয়া মোহন জেলের ওয়ার্ডারের সহিত বাহির হইয়া গেল। মোহন বাহির হইয়া যাইবা মাত্র দুইজন ডিটেকটিভ তাহার সেলের মধ্যে প্রবেশ করিল ও তাহার কক্ষটি পুঙ্খানুপুঙ্খরূপে সার্চ করিতে লাগিল। তাহারা প্রস্তুত হইয়া আসিয়াছিল যে আজ মোহনের সমস্ত চালাকি তাহারা ফাঁস করিবে। কারণ ইহা প্রমাণিত সত্য যে মোহন বাহিরে চিঠিপত্র লিখিতেছিল, তার পাঠাইতেছিল এবং চিঠিপত্র পাইতেও ছিল। কিন্তু কি উপায়ে? আজ তাহা আবিষ্কার করিবার জন্য তাহারা দৃঢ় সংকল্প হইয়া আসিয়াছিল। সেদিন মাদ্রাজে হিন্দু কাগজে মোহনে লিখিত একখানি পত্র প্রকাশিত হইয়াছিল। তাহাতে লেখা ছিল, হিন্দু সম্পাদক মহাশয় সমীপেশু। মহাশয়,
আপনি আপনার কাগজে আমাকে অযথা গালাগালি করিয়াছেন, সুতরাং তাহার প্রতিশোধ গ্রহণের জন্য আমার মোকদ্দমার যে দিন স্থির হইয়াছে তাহার 2 দিন পূর্বে আপনার সহিত দেখা করিব এবং যথোপযুক্ত প্রতিশোধ গ্রহণ করিব। আপনার বিশ্বস্ত মোহন। পত্রের লেখা যে মোহনের স্বহস্তের তাহা পরীক্ষায় নির্ধারিত হইয়াছিল। ইহা নিঃসন্দেহে আশা করা যায় যে মোহন জেল হইতে পলায়ন করিবার জন্য আয়োজন করিতেছে, সুতরাং তাহার সকল মতলব ধ্বংস করিবার জন্য গভর্নমেন্ট উঠিয়া পড়িয়া লাগিয়া গেলেন। যে কোনো গভর্নমেন্টের পক্ষে এরূপ অবস্থা অসহনীয়। যে ম্যাজিস্ট্রেট মোহনকে পরীক্ষা করিয়াছিলেন তাহার সহিত বন্দোবস্ত করিয়া পুলিশ কমিশনার ডিটেকটিভ ডিপার্টমেন্টের বড় সাহেবকে সঙ্গে লইয়া একদিন জেল পরিদর্শন করিতে গেলেন। জেলে উপস্থিত হইয়া তিনি 2 জন ডিটেকটিভকে মোহনের কক্ষ বিশেষ রূপে সার্চ করিবার জন্য পাঠাইয়া দিলেন। ডিটেকটিভ 2 জন সেলের বিছানাপত্রের সেলাই খুলিয়া, ভাঙা টেবিলের তক্তা খুলিয়া, পায়া খুলিয়া, কক্ষের মেঝের পাথর তুলিয়া চতুর্দিক পরীক্ষা করিতে লাগিল, কিন্তু কোন স্থানেই কোনো কিছু না পাইয়া হতাশ হইয়া চলিয়া যাইবার জন্য উপক্রম করিতেছিল। এমন সময় একজন ওয়ার্ডার আসিয়া কহিল, ড্রয়ার দেখেছেন? আমার মনে হলো মোহন ড্রয়ারের মধ্যে যেন কিছু রাখলে। অর্ধমুক্ত ড্রয়ারে যে কিছু থাকিতে পারে না এই বিশ্বাসে ডিটেকটিভ 2 জন তাহা উপেক্ষা করিয়াছিল। ওয়ার্ডারের কথায় পরীক্ষা করিতেই পূর্বোক্ত সিগারটি পাইয়া তাহারা আনন্দে চিৎকার করিয়া উঠিল, জয় ভগবান, হ্যাঁ পেয়েছি পেয়েছি। একজন ডিটেকটিভ কহিল, না না, সিগার এখানে ভেঙো না, চলো কমিশনার সাহেবকে প্রথমে বলি, তিনি পরীক্ষা করবেন। অন্য ডিটেকটিভ কহিল, কিন্তু চুরুটের মধ্যে কিছু পাওয়া যাবে কি? কমিশনার চুরুটটি পাইয়া কয়েক মিনিট পরে তাহা ধীরে ধীরে খুলিতে লাগিলেন। ইতোমধ্যে ডিটেকটিভ 2 জন অপর ড্রয়ার হইতে কতগুলি সংবাদপত্রের কাটিং, একটা পাইপ, কিছু তামাক ও 2খানি পুস্তক বাহির করিলেন। কমিশনার আনন্দিত স্বরে কহিলেন, এখন প্রত্যেকটি জিনিস পরীক্ষা করে দেখা যাক আমরা কতদূর মোহনের সন্ধান জানতে পারি। তিনি সিগারটি পরীক্ষা করিয়া বলিলেন, মোহন দেখছি খুব দামি সিগারেট ধূমপান করে। পরে দেখিলেন তাহাতে মেয়েলি হাতে লেখা রহিয়াছে, 3578 অন্যের স্থান স্থান গ্রহণ করুন, দক্ষিণ দিকের দেওয়ালে ধাক্কা দিলেই মুক্ত হবে, এমসি অপেক্ষায় থাকবে, 2টা থেকে 6টা প্রত্যহ, জবাব দিন, ভয় পাবেন না, আপনার বন্ধুরা সর্বদাই পথ চেয়ে আছে। কমিশনার ক্ষণকাল চিন্তা করিয়া কহিলেন, অর্থ বোঝা খুবই সহজ। 3578 হচ্ছে খুব সম্ভবত প্রিজন ভ্যানের নম্বর, নাকি? জেলের সুপার নিকটেই ছিলেন, কহিলেন, হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে প্রিজন ভ্যানের দক্ষিণ দিকের দেওয়ালে দস্যু সঙ্গীরা কিছু শয়তানি করেছে, তারপর সব পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। কিন্তু এমসি কি? ও বুঝেছি, মোটর কার। বলিয়া কমিশনার উঠিয়া দাঁড়াইলেন, কহিলেন, মোহনের মধ্যাহ্নভোজন শেষ হয়েছে? ওয়ার্ডার কহিল, হ্যাঁ স্যার। তবেই দেখা যাচ্ছে মোহন এখনো এই সিগারের সংবাদ পায়নি। আরও বোঝা যাচ্ছে যে সে সবেমাত্র এই সিগার পেয়েছিল, পড়বার সুযোগ পায়নি এখনো। সুপার বিস্মিত হইয়া কহিলেন, কিন্তু সিগার এলো কোন পথে, কোন উপায়? কমিশনার কহিলেন, আমি তা কি করে বলবো? এমনও হতে পারে তার খাবারের সঙ্গে কিংবা সিদ্ধ আলুর তালের মধ্যে। সুপার কহিলেন, অসম্ভব, আমরা এইভাবে মোহনকে বাইরের খাবার খেতে অনুমতি দিয়েছিলাম যে ওর সম্বন্ধে অনেক নতুন খবর শুনতে পাবো, কিন্তু ওর খাবার পরীক্ষা করে আমরা কিছুই পাইনি। কমিশনার কহিলেন, এক কাজ করুন, যাতে আমরা এই সিগারপত্রের উত্তরে মোহনের জবাব সন্ধ্যার মধ্যেই পেতে পারি তার বন্দোবস্ত করুন। আমি এই পত্র এখনই মিস্টার গোপাল আচার্য লিঙ্গমের কাছে নিয়ে যাচ্ছি। তিনি যদি বলেন তাহলে এর ফটোগ্রাফ তুলে নেব। পরে অবিকল এই ব্র্যান্ডের অন্য সিগারের মধ্যে পত্রখানা রেখে মোহনের ড্রয়ারে রেখে দেব। এমনভাবে কাজ করতে হবে যেন ওর সন্দেহ না হয় যে আমরা এই বিষয়ে কিছু অবগত হয়েছি। ইতিমধ্যে মোহনকে সেলের বাইরে রাখার বন্দোবস্ত হয় যেন। সুপার কহিলেন, আপনার আদেশ মতোই কার্য হবে।
পুলিশ কমিশনারের আদেশ মতো মোহনের সেদিনের রাত্রের উচ্ছিষ্ট খাবার ডিটেকটিভ ডিপার্টমেন্টের ল্যাবরেটরিতে আনিত হলো। 2 জন বিখ্যাত বৈজ্ঞানিক ডিটেকটিভকে দিয়ে অবশিষ্ট উচ্ছিষ্ট খাবার পুঙ্খানুপুঙ্খরূপে পরীক্ষা করাইলেন, কিন্তু কিছুই সন্দেহজনক পাওয়া গেল না। বাসনকোসনও পরীক্ষা করা হইল, কিছুই পাওয়া গেল না। অবশেষে একটি ছুরির তলদেশের ফাঁপা অংশের মধ্য হইতে পাতলা কাগজে লেখা একখানি পত্র বাহির হইল। পুলিশ কমিশনার আনন্দে অস্ফুট চিৎকার করিয়া উঠিলেন, কহিলেন, মোহনের মতো দস্যুর পক্ষে এরূপভাবে পত্র পাঠানো একটু ছেলে মানুষই হয়েছে। যাই হোক, কি লিখেছে দেখা যাক। তিনি পত্রখানি পাঠ করিলেন। তাহাতে লেখা ছিল, আমি তোমার উপর নির্ভর করছি। এমসি প্রত্যহই যেন একটু দূরে দূরে থাকে। আমি সম্মুখের দিকে অগ্রসর হব, শীঘ্র সাক্ষাৎ হবে। তোমার প্রিয়তম বন্ধু মোহন। অবশেষে তোমাকে ধরেছি মোহন। পুলিশ কমিশনার মহানন্দে চিৎকার করিয়া উঠিলেন। যাই হোক, এতদিনে আমরা ওর বিষয় জানতে সক্ষম হয়েছি। আমাদের পক্ষে আশাতীত সাফল্য বলতে হবে, বলো। একজন ডিটেকটিভ কহিল, এবার ওকে পালাবার একটু সুযোগ দিতে পারলেই ওর দলবল সবাইকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব, স্যার। কমিশনার কহিলেন, কিন্তু ও যা চালাক, আমাদের চোখে যদি ধুলো দিয়ে সরে পড়ে তাহলে? ডিটেকটিভ কহিল, সেজন্য আমাদের বহু লোকের বন্দোবস্ত করতে হবে, আর ওর নজর রাখার জন্য। ওর উপর নজর রাখার জন্য। তাতেও যদি বেশি চালাকি করে, পালাবার মতলব করে, তাহলে ওকে নিজের কর্মের ফল ভোগ করতে হবে। কমিশনার কহিলেন, সেক্ষেত্রে গুলি করতেও যাতে দ্বিধা না করে তেমন হুকুম দিয়ে রাখবো। তাছাড়া ওকে আমরা কিছুতেই কোনো বিষয় স্বীকার করাতে পারিনি। ওর সহকারীদের ধরতে পারলে আমাদের কাজ সহজ হয়ে আসবে। মোহন আদৌ বেশি কথা কহে না। ম্যাজিস্ট্রেট তাহাকে নানাভাবে জেরা করিয়াছিলেন, কিন্তু কিছুই জানিতে পারেন নাই। উপরন্তু তিনি আদালতের একজন বিখ্যাত উকিলকে পর্যন্ত সঙ্গে লইয়া মোহনকে জেরা করিয়াছিলেন, কিন্তু কোনো ফলই ফলে নাই। এক এক সময় জেরার উত্তরে মোহন নম্র স্বরে বলিত, আপনাদের কথাই সত্য স্যার, আমি স্বীকার করছি, পলাশডাঙ্গা রাজবাড়িতে চুরি আমিই করেছিলাম। গভর্নরের এডিকং এর স্ত্রীর মুক্তা নেকলেস আমিই নিয়েছিলাম। জাল নোট আমিই ছেপেছিলাম। তারপর হীরাপুরের জমিদার বাড়িতে, কলিকাতার ধনকুবের দত্তের প্রাসাদে, স্বনামধন্য মিত্র প্রাসাদে, বর্ধমান রাজবাড়িতে আমিই চুরি করেছিলাম। আমি স্বীকার করছি, যেখানে যত নামকরা চুরি ডাকাতি সিঁধকাটা হয়েছে আমিই সম্পন্ন করেছিলাম। প্রতিদিনই পুলিশ ভ্যানে করিয়া মোহনকে অন্যান্য বন্দীদের সহিত পুলিশ অফিসে লইয়া যাওয়া হইত, এবং প্রতিদিনই ম্যাজিস্ট্রেট তাহাকে জেরা করিতে চেষ্টা করিতেন, এবং প্রতিদিনই ক্লান্ত হইয়া হাল ছাড়িয়া দিতেন। অবশেষে বেলা 4টার সময় আবার তাহাকে জেলে আনিয়া রাখা হইত। একদিন অপরাহ্নে, তখনও অন্যান্য অপরাধীদের পরীক্ষা শেষ হয় নাই, বিশেষ কারণবশত একা মোহনকে লইয়া জেলের গাড়ি জেলে ফিরিবার মনস্থ করিল। গাড়ি আদালত হইতে ছাড়িলে মোহন দেখিল সে মাত্র একা গাড়ির মধ্যে রহিয়াছে। তাহার মুখে এক জাতের হাসি ফুটিয়া উঠিল। প্রিজন ভ্যান সব দেশেই প্রায় একই ধরনের। 2 দিকে কয়েদিদের বসিবার স্থান থাকে, মধ্যে সরু খালি স্থান থাকে, পশ্চাতে পুলিশ প্রহরী থাকে। সে মধ্যে মধ্যে খালি স্থানের দিকে দৃষ্টি রাখে, কারণ কোনো কয়েদি যদি পালাবার চেষ্টা করে তবে তাকে সিট হইতে উঠিয়া মধ্যের সরু পথ দিয়া তবে দ্বার অভিমুখে যাইতে হইবে, এবং সেরূপ করিলে প্রহরীর দৃষ্টি আকর্ষণ করিবে। মোহন সচকিত হইয়া উঠিল। প্রিজন ভ্যান যখন কোর্ট হইতে বাহির হইয়া প্রায় মধ্যপথে পৌঁছাইল, সে একবার আর চোখে পশ্চাতে চাহিয়া দেখিল প্রহরী নিচু হইয়া মধ্যপথের দিকে অনন্যমনা হইয়া দৃষ্টি ফেলিয়া বসিয়া আছে। মোহন ধীরে ধীরে দক্ষিণ দিকের দেওয়ালে পা দিয়া চাপ দিল। সে বিস্মিত হইয়া দেখিল দেওয়ালের নিম্নভাগ ধীরে ধীরে বাহিরের দিকে ফাঁকা হইয়া গেল। আর একটু চাপ দিলেই একজনের বাহির হইবার যথেষ্ট স্থান হইবে। মোহনের বক্ষের ভিতরকার হৃৎপিণ্ড উদ্দাম নৃত্য করিয়া উঠিল। সে নিঃশব্দে সুযোগের জন্য অপেক্ষা করিতে লাগিল। প্রিজন ভ্যান জর্জ টাউন পার হইয়া অগ্রসর হইয়া সহসা পথের মধ্যে দাঁড়াইয়া পড়িল। মোহন বিস্মিত হইয়া চাহিয়া দেখিল
পথের মাঝে একখানা ঘোড়ার গাড়ি ঘোড়া সমেত পড়িয়া রহিয়াছে। পথ বন্ধ হইয়া গিয়াছে এবং পথের অপর পার্শ্বে আরেকটি প্রিজন ভ্যান দাঁড়াইয়া রহিয়াছে। মোহন সকল পরিস্থিতি এক দৃষ্টিতে দেখিয়া লইল। চারিদিকে লোকজন জমায়েত হইয়াছে। মোহন এই সুযোগ আর উপেক্ষা করিতে পারিল না। চারিদিকে হট্টগোল চিৎকার হইতেছিল। মোহন নিঃশব্দে পায়ের চাপ দিয়া ঝুপ করিয়া নিচে লাফাইয়া পড়িল। তাহাকে প্রিজন ভ্যান হইতে লাফাইয়া পড়িতে দেখিয়া নিকটেই দণ্ডায়মান একটি ট্যাক্সি ড্রাইভার হাসিয়া উঠিল এবং চিৎকার করিয়া প্রহরীর দৃষ্টি আকর্ষণ করিতে লাগিল। কিন্তু পথের গোলমালে প্রহরীর কর্ণে তাহা পৌঁছিল না। মোহন লাফাইয়া পড়িয়াই এক দৌড়ে কিছু দূর অগ্রসর হইয়া গিয়া বাম ফুটপাত দিয়া চলিতে লাগিল। সহসা একবার দাঁড়াইয়া পিছন ফিরিয়া চাহিয়া দেখিল, তাহার পর দুই পকেটে হাত প্রবেশ করাইয়া ভদ্রলোকে যেরূপভাবে ভ্রমণ করে সেইভাবে ধীরে ধীরে অগ্রসর হইতে লাগিল। কিছু দূর অগ্রসর হইয়া রাস্তার দক্ষিণ দিকে একটি চায়ের হোটেল দেখিয়া প্রবেশ করিল ও এক পিস কেক ও এক কাপ চা লইয়া পান করিল এবং প্যাকেট হইতে সিগারেট লইল। হোটেলের খানসামা বিল লইয়া আসিলে মোহন কহিল, তোমার ম্যানেজারকে ডাকো। বয় ম্যানেজারকে ডাকিয়া আনিলে মোহন উচ্চ কণ্ঠে সকলকে শুনাইয়া কহিল, আমি অত্যন্ত দুঃখিত যে মানি ব্যাগ সঙ্গে করে আনিনি। আশা করি আপনি আমার নাম শুনেছেন, অতএব আমাকে 2-1 দিনের জন্য ক্ষমা করলে বাধিত হব। আমি দস্যু মোহন। ম্যানেজার মনে করিলেন ভদ্রলোক ঠাট্টা করিতেছেন। তিনি উচ্চ শব্দে হাসিয়া উঠিলেন। মোহন পুনরায় কহিল, আমি দস্যু মোহন। আমি আপনার সঙ্গে বিদ্রূপ করছি না। আমি এইমাত্র প্রেসিডেন্সি জেল থেকে পালিয়ে এসেছি। আশা করি আমার নামের উপর আপনার শ্রদ্ধা ও বিশ্বাস আছে। বিদায়। মোহন এমন অতর্কিতে হোটেল হইতে বাহির হইয়া পড়িল যে অন্যান্য খরিদ্দাররা উচ্চ শব্দে হাস্য করিয়া উঠিল এবং ম্যানেজার কোনো বাধা দিবার সুযোগ পর্যন্ত পাইলেন না। মোহন পথে নামিয়া ধীরে ধীরে চলিতে লাগিল। রাস্তার পার্শ্বে সজ্জিত দোকানগুলি নানাবিধ দ্রব্য সম্ভার দেখিতে দেখিতে সে অগ্রসর হইতে লাগিল। তাহাকে দেখিয়া মনে হওয়া এতটুকু অস্বাভাবিক নহে যেন সে ভ্রমণে বাহির হইয়াছে। হাতে কোনো কাজ নাই, তারাও নাই। পথের কথা 2-1 জনকে জিজ্ঞাসা করিতে করিতে মোহন অবশেষে প্রেসিডেন্সি জেলের গগনচুম্বী পাঁচিল ও তাহার সম্মুখ ফটকের নিকট আসিয়া ফটকের সেন্ট্রিকে অভিবাদন করিয়া কহিল, এটা কি প্রেসিডেন্সি জেল? সেন্ট্রি গম্ভীর মুখে কহিল, হ্যাঁ। মোহন কহিল, আমি আমার সেলে ফিরতে চাই। প্রিজন ভ্যান ভুল করে আমাকে পথের মাঝে ফেলে এসেছিল, কিন্তু আমি কোনো অন্যায় সুযোগ নিতে চাই না। সেন্ট্রি গজগজ করিয়া উঠিল, কহিল, দেখো বাপু, লক্ষ্মী ছেলের মতো সরে পড়ো। এখানে মতলব করো না, যাও পথ দেখো। মোহন নম্র স্বরে কহিল, কিন্তু ভাই, আমার পথ এই ফটকের মধ্যে। তুমি যদি দস্যু মোহনকে ভিতরে যেতে না দাও তাহলে তোমার বিপদ ঘটতে পারে বন্ধু। প্রহরী চক্ষু কপালে তুলিয়া কহিল, দস্যু মোহন? এসব তুমি কি বলছো? মোহন দুঃখিত স্বরে কহিল, আমি দুঃখিত যে আমার কাছে কোনো কার্ড নেই যে তোমাকে দেখাতে পারি। মোহন পকেটে খুঁজিবার ভান করিয়া পুনরায় কহিল, না দাদা, কোনো কার্ড নেই, কিন্তু ভদ্রলোকের কথা বিশ্বাস করো, আমি দস্যু মোহন। প্রহরী স্তম্ভিত দৃষ্টিতে কিছু সময় চাহিয়া রহিল। সে মোহনের আপাদমস্তক চক্ষু বুলাইয়া পরীক্ষা করিল এবং একটিও কথা না বলিয়া ফটকের ঘণ্টা বাজাইল। সঙ্গে সঙ্গে লৌহ ফটক উন্মুক্ত হইয়া গেল। মোহন ভিতরে প্রবেশ করিল এবং বরাবর জেল অফিসে উপস্থিত হইল। কয়েক মিনিট জেলের সুপার কৃত্রিম ক্রোধে চিৎকার করিতে করিতে প্রবেশ করিয়া কহিলেন, এসব কি চালাকি মোহন? মোহন মৃদু হাসিয়া কহিল, থামুন স্যার, ওসব মিথ্যা রাগ আমার কাছে দেখাতে হবে না আপনাকে। আমি সব জানি। বেশ সুন্দর ফাঁদ পেতেছিলেন, যা হোক। আপনাদের বুদ্ধি আছে, তা আমায় স্বীকার করতেই হবে। প্রথমত আদালত থেকে আমাকে একা আনা, দ্বিতীয়ত পথের মাঝে গাড়ি ফেলে গোলমাল সৃষ্টি করা, এসব আমার কি দৃষ্টি এড়াতে পারে ভেবেছেন? তারপর 20 জন ডিটেকটিভ যে আমার পিছনে পাগলা কুকুরের মতো কেউ বা হেঁটে কেউ বা সাইকেলে মোটরে ধাওয়া করছিল, তাও কি আমি দেখিনি ভাবেন? তারা ভেবেছিল আমি একটি নির্বোধ যে পালাতে চেষ্টা করব।
আর তারা গুলি চালিয়ে আমার দফা রফা করে দেবে। বাবা বাবা বাবা, গভর্নমেন্টের এইসব উচ্চ বেতনের কর্মচারীদের কি সুন্দর বুদ্ধি। সুপার অতি কষ্টে হাস্য সম্বরণ করিয়া গম্ভীর মুখে চাহিয়া রহিলেন। মোহন পুনরায় কহিল, শুনুন স্যার, আপনার শিকারী কুকুরদের বলে দেবেন এমন করে যেন আমাকে তারা আর বিরক্ত না করে। আমি যখন পালাবার ইচ্ছা করব তখন কারো সাহায্য আমার প্রয়োজন হবে না। 2 দিবস পরে মাদ্রাজের ও কলিকাতার সমস্ত সংবাদপত্রে দস্যুমোহনের পলায়ন কাহিনী সবিস্তারে প্রকাশিত হইতে লাগিল। মোহনের নারী বন্ধুর পত্র, সিগারের ভিতর দিয়া প্রেরিত হওয়ার কাহিনী, তাহার পর আদালত হইতে তাহাকে একাকী লইয়া আসা, পথে ঘোড়া ও গাড়ি পড়িয়া পথ রোধ, মোহনের হোটেলে চা খাওয়া, অবশেষে জেলে ফেরত আসার কাহিনী সবিস্তারে দিনের পর দিন প্রকাশিত হইতে লাগিল। মোহনের সহকারীদের দ্বারা জেলের ভ্যানের দ্বার কাটিয়া রাখা ইত্যাদি ঘটনা পাঠ করিয়া ভারতের নরনারীর মনে দস্যু মোহনের অদ্ভুত অলৌকিক শক্তির পরিচয় আবার নতুন করিয়া দাগ কাটিতে লাগিল। ইহার ফল এই হইল যে অদূর ভবিষ্যতে মোহন যে জেল হইতে পলায়ন করিবে সে বিষয়ে কাহারও বিন্দুমাত্র সন্দেহ রহিল না। মোহনের তথাকথিত পলায়নের পরদিন আদালতে ম্যাজিস্ট্রেট মিস্টার লিঙ্গাম যখন জিজ্ঞাসা করিলেন, মোহন, তোমার গতকালকার কাজের কৈফিয়ত আমাকে দাও, তখন মোহন দীপ্ত মুখে বলিয়াছিল, দেখুন স্যার, গতকালকার অভিনয়ে আমার ভবিষ্যৎ পলায়নের রিহার্সাল দেওয়া হলো, এভাবেই সমস্যা সমাধান করতে পারেন। ম্যাজিস্ট্রেট বলিলেন, আমি তোমার কথা একবর্ণ বুঝতে পারলুম না। মোহন কহিল, তার কোনো প্রয়োজনও নেই। তারপর সংবাদপত্রে পূর্ণ ইতিহাস প্রকাশিত হইলে তখন ম্যাজিস্ট্রেট ওই একই কথা জিজ্ঞাসা করিলেন। তখন মোহন বিরক্ত হইয়া উত্তর দিল, ও ডিয়ার ডিয়ার ও ডিয়ার, এসবের প্রয়োজন কোথায়? এসব প্রশ্নের এতটুকু গুরুত্ব নেই। ম্যাজিস্ট্রেট কহিলেন, গুরুত্ব নেই তুমি কি করে জানলে? মোহন কহিল, নিশ্চয়ই নেই, কারণ আমি বিচারের দিন আদালতে হাজির হবই না। আদালতে হাজির হব না? ম্যাজিস্ট্রেট সবিস্ময়ে প্রশ্ন করিলেন। মোহন কহিল, না, নিশ্চয়ই না। আমি সিদ্ধান্ত করেছি আদালতে আমি হাজির হব না। আমাকে এই সিদ্ধান্ত থেকে বিচ্যুত করবে এমন শক্তি আমার জানা নেই। মোহনের এই উদ্ধত ঘোষণা বাংলার ডাক পত্রিকায় ও অন্যান্য কাগজে বড় বড় অক্ষরে ছাপা হইয়া রহিল। সাধারণ পাঠকেরা প্রতিদিন প্রাতকালে সংবাদপত্র খুলিয়া দস্যু মোহনের পলায়ন কাহিনী পড়িবার জন্য আগ্রহের সহিত সংবাদ খুঁজিতে লাগিল। দোকানে, বাজারে, অফিসে, বাসে, ট্রামে সকলের মুখে একই প্রশ্ন, মোহন কি পালাইয়াছে? কাহারও মনে বিন্দুমাত্র সন্দেহ ছিল না যে মোহন অতি সহজে পলায়ন করিতে সক্ষম হইবে। মাত্র যেদিন তাহার ইচ্ছা হইবে সেই দিনই সে পলায়ন করিবে। গভর্নমেন্টের এমন কোনো শক্তি নেই যে তাহাকে বাধা দিতে পারে। এমন যখন জনসাধারণের অভিমত, তখন কর্তৃপক্ষ যে নিশ্চিত হইয়া বসিয়া থাকিবে তা আদৌ সম্ভবপর নহে। তাহারা সমস্যার পর সমস্যায় অভিভূত হইতে লাগিল। প্রথমত, মোহন যখন পালাইবার জন্য প্রস্তুত হইতেছে তখন সে তাহা প্রকাশ্যে ঘোষণা করিয়া এমনভাবে সকলকে জানাইয়া তাহার পথে বিঘ্ন উৎপাদন করিবার সুযোগ দান করিল কেন? সবার উপর মোহনের যে পত্র বাংলার ডাক সংবাদপত্রে প্রকাশিত হইল তাহাই বা কে ওই সংবাদপত্রে প্রেরণ করিল? কর্তৃপক্ষ পলায়নের কথা জানিতে পারিয়া যে কৌশলে জাল বিস্তার করিয়াছিল সেই সংবাদ সবিস্তারে কি করিয়া সংবাদপত্রে প্রকাশিত হইল তাহাও এক সমস্যার বস্তু। যে লোক জেল হইতে পলায়ন করিবে বলিয়া জগতের সম্মুখে ঢাক পিটাইতে পারে সে লোককে দিবারাত্র দৃষ্টির মধ্যে রাখা হইলেও মন সর্বদা উদ্বেগে পরিপূর্ণ হইয়া থাকে। জেল কর্তৃপক্ষ মোহনকে উপরের সেল হইতে নিম্নে আরো সংকুচিত সেলে বন্দী করিলেন। তাহার উপর দৃষ্টি রাখিবার জন্য ওয়ার্ডারের সংখ্যাও বৃদ্ধি করিলেন। ইহার পর দীর্ঘ 2 মাস অতিবাহিত হইয়া গেল। গত 2 মাস মোহন বিছানার উপর শয়ন করিয়া কাটাইয়া দিল। সে সর্বদা দেওয়ালের দিকে মুখ করিয়া শয়ন করিয়া থাকিত, কাহারও সহিত কথা কহিত না। তাহার উকিল বারবার দেখা করিতে চাহিয়া বিফল হইলেন। মোহন কাহারও সহিত দেখা করিল না। সে ওয়ার্ডারদের সহিত কথা বলা একদম বন্ধ করিল।
অন্যদিকে মোহনের পলায়নের কথা সকল সংবাদপত্রে প্রকাশিত হইতে লাগিল। ম্যাজিস্ট্রেট মিস্টার লিঙ্গম তাহাকে পুলিশ অফিসে লইয়া আসা বন্ধ করিলেন এবং এতদিন জেরা করিয়াও যখন বিশেষ কিছুই জানিতে পারিলেন না, তখন জেরা করাও একেবারে বন্ধ করিয়া দিলেন। বিচারের এক পক্ষ কাল পূর্বে সহসা মোহন সজাগ হইয়া উঠিল। সে কর্তৃপক্ষের নিকট কক্ষের বাতাসের অপ্রতুলতা সম্বন্ধে অভিযোগ জানাইল। তাহাকে জেলের উঠানে ব্যায়াম করিবার অনুমতি দেওয়া হইল, কিন্তু সর্বসময়ে তাহার দুই দিকে 2 প্রহরী মোতায়েন থাকিবে। ইতিমধ্যে জনসাধারণের উৎসাহ বিন্দুমাত্র হ্রাস পায় নাই। তাহারা প্রতিদিনই মোহনের পলায়নের বার্তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করিতেছিল। সাধারণের দৃঢ় ধারণা জন্মাইয়াছিল যে মোহন নিশ্চয়ই পালাইবে। মোহন সাধারণের মনে তাহার জন্য যে সম্ভ্রম, যে আশা, যে উদ্দীপনা, যে শ্রদ্ধার ভাব উক্ত করিতে সক্ষম হইয়াছিল, তাহা পরম বিস্ময়কর বলিলেও অত্যুক্তি হয় না। তাহাদের ধারণা জন্মাইয়াছিল মোহন পলায়ন করিবেই, ইহা অনিবার্য। এমনকি জনসাধারণ এই ভাবিয়া বিস্মিত হইতেছিল যে মোহন ইচ্ছা করিয়া প্রত্যহ দিন পিছাইয়া দিতেছে কেন। প্রত্যহ প্রাতকালে পুলিশ কমিশনার তাহার সেক্রেটারিকে জিজ্ঞাসা করেন, মোহন এখনো যায়নি? সেক্রেটারি বলেন, না স্যার। যাক, বিপদ কেটে যাচ্ছে। কমিশনার কহিলেন, বিচারের একদিন পূর্বে একজন ভদ্রলোক হিন্দু কাগজের সম্পাদকের সহিত দেখা করিতে চাহিলেন। তাহাকে সম্পাদকের নিকট লইয়া যাওয়া হইলে তিনি একখানা কার্ড সম্পাদকের টেবিলের উপর ছুঁড়িয়া দিয়া দ্রুত কক্ষ হইতে বাহির হইয়া গেলেন। কার্ডে লেখা ছিল, মোহন সর্বদা তাহার প্রতিজ্ঞা রক্ষা করে। পরদিন প্রভাতে হিন্দু কাগজে ওই কার্ডের ইতিহাস বর্ধিত হইল। অদ্য মোহনের বিচারের দিন। চারিদিকে উত্তেজনা, উদ্বেগ, শঙ্কার ভিতর দিয়া ইতিহাস প্রসিদ্ধ বিচারের দিন উপস্থিত হইল। আদালত কক্ষ লোকে লোকারণ্য হইয়া গেল। অবশেষে স্থান সংকুলান না হওয়ায় কোর্ট পুলিশ বিচার কক্ষের দ্বার বন্ধ করিয়া দিল। আদালত প্রাঙ্গণে, আদালতের বাহিরে জনসমুদ্রে সমাবেশ হইল। সকলেরই প্রাণে আশা একবার তাহারা মোহনকে দেখিবে। সকলেই আশা করিতেছিল মোহন তাহার কথা নিশ্চয়ই রাখিবে। বিচারের জন্য আদালতে সে নিশ্চয়ই উপস্থিত হইবে না। আদালতের বাহিরে সমবেত মহতী জনতার কথা, তর্ক, আলোচনা একত্রে মিশিয়ে একটা সমুদ্র কল্লোলের মতো শব্দ তরঙ্গ আকাশে উত্থিত হইল। সাধারণের উত্তেজনা লক্ষ্য করিয়া পুলিশ এক ঢাকা ভ্যানে করিয়া মোহনকে লইয়া জেলের ওয়ার্ডারগণ সহ আদালত কক্ষের পশ্চাৎ দ্বার দিয়া প্রবেশ করিয়া মোহনকে আসামির ডকে প্রবেশ করাইয়া দিল। তখন বৃষ্টি পড়িতেছিল। আকাশে আলো অপ্রচুর থাকায় আদালত কক্ষে মোহনকে বেশ স্পষ্টভাবে দেখা যাচ্ছিল না। যে উকিল ভদ্রলোক সস্তায় নাম কিনিবার জন্য শতপ্রবৃত্ত হইয়া মোহনের পক্ষ সমর্থন করিবেন বলিয়া অনুমতি লইয়াছিলেন, তিনি ডকের নিকট গমন করিয়া নিম্নস্বরে মোহনকে বারবার প্রশ্ন করিয়াও একটা প্রশ্নেরও উত্তর পাইলেন না। মোহনকে দেখিয়া মনে হইতেছিল সে যেন অত্যন্ত অসুস্থ। সে সোজা হইয়া বসিতে পারিতেছিল না। তাহার মস্তক অবিরত বক্ষের উপর ঝুলিয়া ঝুলিয়া পড়িতেছিল। উকিল মহাশয় অবশেষে বিরক্ত হইয়া হাল ছাড়িয়া দিলেন ও বিচারককে কহিলেন, হুজুর, আমার মক্কেলকে অত্যন্ত অসুস্থ বলে মনে হচ্ছে। আমি বহু চেষ্টা করেও একটা প্রশ্নের জবাবও পেলাম না। সুতরাং আমার প্রার্থনা যে আমার মক্কেলকে ডাক্তার দিয়ে পরীক্ষা করা হোক। বিচারক উকিলের এই প্রার্থনায় কর্ণপাত করিলেন না। তিনি মৃদু হাসিয়া কহিলেন, আপনার মক্কেল যে এখানে বর্তমানে সবার চেয়ে সুস্থকায় ব্যক্তি তা এখনই দেখতে পাবেন। উকিল প্রতিবাদ করিয়া কহিল, হুজুর, আমি আজ পর্যন্ত আমার মক্কেলের নিকট হইতে কোনো উপদেশ পাই নাই। সেক্ষেত্রে আমার পক্ষে। বিচারক মৃদু হাস্যে বাধা দিয়া কহিলেন, আসামির পক্ষ গ্রহণ করা অসম্ভব। উত্তম, আপনি উপবেশন করুন। আমি এ কেস আর 5টা মিনিটের জন্য স্থগিত রাখতে দেব না। উকিল মহাশয় আর একবার বৃথা প্রতিবাদ জ্ঞাপন করিয়া হতাশ হইয়া বসিয়া পড়িলেন। জনতায় পরিপূর্ণ আদালত কক্ষ রুদ্ধ নিঃশ্বাসে মেঘ ঘন স্বল্পালোকে আসামি মোহনকে উত্তম রূপে দেখিবার জন্য বৃথা চেষ্টা করিতেছিল। কিন্তু মোহন নতমুখে অবিন্যস্তভাবে উপবেশন করিয়া থাকায় তাহাদের বাসনা পূর্ণ হইতেছিল না।
মোহন তাহার প্রতিজ্ঞা রাখিতে পারে নাই বলিয়া তাহাদের বিফল প্রত্যাশা ক্ষুব্ধ মন সততই সম্পূর্ণ অজ্ঞাত কারণে বিচারকের বিরুদ্ধে, জেল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রভাবিত হইয়াছিল, এবং যখন বিচারক মোহনের উকিলের আবেদন অগ্রাহ্য করিয়া মামলা স্থগিত রাখিতে অস্বীকৃত হইলেন, তখন একটা অশান্ত গুঞ্জনধ্বনি সারা কক্ষে উত্থিত হইল। বিচারক কঠিন দৃষ্টিতে জনতার দিকে চাহিয়া তাহাদের নীরব থাকিবার আদেশ দান করিলেন। জনতা ও আইনজীবীগণের গুঞ্জনধ্বনি অকস্মাৎ স্তব্ধ হইয়া গেল। বিচারক আসামির দিকে চাহিয়া গম্ভীর স্বরে বলিলেন, বন্দী, উঠে দাঁড়াও, তোমার নাম, বয়স আর পেশা বলো। কিন্তু বিচারকের আদেশে আসামি কোনো সাড়া দিল না। বিচারক পুনরায় কহিলেন, তোমার নাম কি? একটা শ্রান্ত ও জড়িত স্বর আসামির কাঠগড়া হইতে বাহির হইল, নীলকমল দে। সঙ্গে সঙ্গে আদালত গুঞ্জনধ্বনিতে পূর্ণ হইয়া উঠিল এবং বিচারক মুখ তুলিয়া চাহিতেই মুহূর্ত মধ্যে নীরব হইয়া গেল। নীলকমল দে, নামটা তোমার নতুন আবিষ্কার? আমরা অবগত আছি অন্তত তোমার 10টা ছদ্মনাম আছে। এ নামটা আর একটা সংখ্যা বাড়ালো মাত্র। সে যাই হোক, তোমাকে আমরা তোমার সবচেয়ে বিখ্যাত নাম মোহন বলেই ডাকবো। আশা করি তাতে তোমার কোনো আপত্তি হবে না? বিচারক শ্লেষ মিশ্রিত স্বরে কহিলেন। বিচারক তাহার কাগজপত্রে চক্ষু বুলাইয়া পুনরায় বলিতে লাগিলেন, বন্দী, যথাসাধ্য চেষ্টা করেও তুমি কে আজ পর্যন্ত আমরা তা জানতে পারিনি। তুমি এমন একজন লোক, আর আমি এমন এক ব্যক্তির বিচার করতে বসেছি যার অতীত ইতিহাস নেই। আমরা কিছুই জানি না তুমি কে, কোথা থেকে তুমি এসেছো, তোমার বাপ মাই বা কে, আর কোথায় বা তোমার শিশুকাল অতিবাহিত হয়েছিল। সংক্ষিপ্তভাবে বলতে হলে আমরা তোমার সম্বন্ধে প্রকৃতপক্ষে কিছুই জানি না, কিন্তু তুমি যেন হঠাৎ আকাশ থেকে নেমে এসেছো। মাত্র 3 বৎসর পূর্বে আমরা জানতে পারলুম যে দস্যু মোহন নামে অতি বুদ্ধিমান, নিপুণ বৈজ্ঞানিক, অতিশয় দানশীল এবং ভীষণ চরিত্রের একজন ব্যক্তির আবির্ভাব হয়েছে। এই সময়ের পূর্বে তোমার যে অমানসিক ইতিহাস আমরা জ্ঞাত হয়েছি, তার উপর সম্পূর্ণভাবে বিশ্বাস না করা গেলেও আমরা জেনেছি তুমি 6 বৎসর পূর্বে জহর নামে জাদুকর প্রফেসর বিশ্বাসের শিষ্য হয়ে জাদুবিদ্যা শিক্ষা করেছিলে। তারপর বিনয় কুমার নাম নিয়ে বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক স্যার ঘোষের ল্যাবরেটরিতে মানুষের দৈহিক গঠন নিয়ে অনুশীলন করেছিলে। সে সময় তোমার গুরু স্যার ঘোষ তোমার অসামান্য মেধা ও তীক্ষ্ণ বুদ্ধি এবং বুঝিবার অসাধারণ ক্ষমতা দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। তারপরেই কলকাতার এক জাপানির কাছে দেবেন্দ্র নাম গ্রহণ করে জুজুৎসু ও অন্যান্য কৌশল শিক্ষা করেছিলে। তারপর তুমি মোটরসাইকেল চালনায়, মোটর চালনায়, এরোপ্লেন চালনায়, অশ্বারোহণে বিশেষ কৃতিত্ব প্রদর্শন করেছিলে। তারপর এক মোটর রেসে জিনে 10,000 টাকা পুরস্কার পেয়ে সেই যে কোথায় অদৃশ্য হয়ে গেলে আর কোনো ঠিকানায় পাওয়া গেল না। পরে তুমি বহু লোককে বহু অর্থ দান করেছ, বহু সাধারণ প্রতিষ্ঠানে অসংখ্য অর্থ নিয়মিতভাবে দিয়ে আসছো। অগ্নিদাহ, মহামারী প্রভৃতি রোগে বিপন্ন বহু জীবন রক্ষা করেছ এবং বহু ধনীর ধন সম্পদ লুট করেছ। বিচারক এক মুহূর্ত নীরব থাকিয়া পুনরায় বলিতে লাগিলেন, এই গেল তোমার আনুমানিক ইতিবৃত্ত। এরপরই আমরা তোমাকে দেখতে পেলুম তুমি সমাজের শীর্ষস্থানীয় ধনী, রাজা, মহারাজা প্রভৃতি নাম করা ব্যক্তিবর্গের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছ। যেসব ব্যক্তির ওপর তোমার নজর পড়েছে তাকে কেউই রক্ষা করতে পারেনি। তোমার তীক্ষ্ণ বুদ্ধি, অসাধারণ মেধা, সুনিপুণ কৌশল, অপরিমিত লোকবল প্রতিপদে পুলিশ বিভাগকে অপদস্থ করেছে। আমি স্বীকার করতে লজ্জিত হচ্ছি না যে তোমার মতো অসাধারণ মেধা, অমানসিক বুদ্ধিশালী ব্যক্তি আমি জীবনে আর অপর একটি দেখিনি। বন্দী, তুমি কি এই অভিযোগগুলি মেনে নিচ্ছ? বিচারক যখন বক্তৃতা করিতেছিলেন তখন আসামি নুব্জ দেহে ঠেস দিয়া কাঠগড়া অবলম্বন করিয়া দাঁড়াইয়াছিল। তাহার হাত দুটি শ্লথ ভাবে 2 পার্শ্বে ঝুলিতেছে। ইতিমধ্যে মেঘ কাটিয়া যাওয়ায় আদালত কক্ষ আলোকিত হইয়া উঠিলে সমগ্র জনতা চাহিয়া দেখিল আসামির গণ্ড বসিয়া গিয়াছে, চক্ষু কোটরে প্রবেশ করিয়াছে, চক্ষু রক্তবর্ণ, গাত্রবর্ণ বিবর্ণ হইয়াছে। দেখা গেল জেলে মোহনের অস্বাভাবিক পরিবর্তন ঘটিয়াছে।
মোহনের যে সুন্দর যৌবন সুলভ মনোমুগ্ধকর প্রতিকৃতি গত কয়েক মাস ধরিয়া সংবাদপত্রে ছাপা হইতেছিল, তাহার সহিত আসামির আদৌ সাদৃশ্য নাই। দর্শকগণের মন মোহনকে দেখিয়া বিষণ্ণ হইয়া উঠিল। বিচারক প্রশ্ন করিয়া অপেক্ষা করিতেছিলেন, কিন্তু বন্দীর কোনো জবাব না পাইয়া তিনি পুনরায় তাহার প্রশ্ন আবৃত্তি করলেন। আসামি অতি কষ্টে 2 বার চেষ্টা করিয়া জড়িত কণ্ঠে কহিল, নীলকমল দে। বিচারক হাসিয়া উঠিলেন, কহিলেন, তোমার এই নতুন এবং অদ্ভুত উপায়ে আত্মপক্ষ সমর্থনের অর্থ আমি বুঝতে অক্ষম মোহন। তুমি যদি ভেবে থাকো এইরকম নির্লিপ্ত ব্যবহার করে তুমি লাভবান হবে, তবে আমার কোনো আপত্তি নেই। আমি কোনো দিকে দৃকপাত না করে তোমার বিচার শেষ করব। তুমি যত খুশি নাকামি করতে পারো। অতঃপর বিচারক দস্যু মোহন কর্তৃক সমাধিত চুরি ও ডাকাতির ইতিহাস বর্ণনা করিয়া তাহার বিরুদ্ধে বিভিন্ন ধারার চার্জ গঠন করিবার পূর্বে সাক্ষ্য গ্রহণ করিবার ইচ্ছা প্রকাশ করিলেন। একে একে বহু সাক্ষী আসিয়া সাক্ষ্য দিয়া যাইতে লাগিল। এক সাক্ষীর সাক্ষ্য অন্য সাক্ষ্যের সহিত মিলিল না। বহু সাক্ষী বহু রকমের আজগুবি সাক্ষ্য দিতে লাগিল, কিন্তু একটা বিষয়ে সকল সাক্ষীরই মিল দেখা গেল যে কোনো সাক্ষী দস্যু মোহনকে চেনে না। সুতরাং সে যে সত্যই মোহন এবং তাহাকে যে পূর্বে এই বেশে কখনো কেহ দেখিয়াছে, তাহা হলফ করিয়া কেহই বলিতে পারিল না। নানা সাক্ষীর নানা সাক্ষ্যবস্তু অবগত হইয়া আদালত গৃহের জনতা গুঞ্জন করিতে লাগিল। অবশেষে মোহনের একমাত্র যোগ্য শত্রু ও বন্ধু প্রধান সাক্ষী ডিটেকটিভ ইন্সপেক্টর মিস্টার বেকার সাক্ষীর কাঠগড়ায় প্রবেশ করিলেন। তাহাকে দেখিয়া আদালত গৃহস্তব্ধ হইয়া উঠিল। তিনি কি বলেন শুনিবার জন্য সকল ব্যক্তিই উৎকর্ণ হইয়া রহিল। কিন্তু সুবিখ্যাত ডিটেকটিভের আচরণ সকলের মনে প্রথমেই বিস্ময় উদ্রেক করিল। যখন মিস্টার বেকার আসামির কাঠগড়ার দিকে চাহিলেন, তখন তাহার মুখ হঠাৎ ম্লান ও বিরক্তিতে পূর্ণ হইয়া উঠিল। যাহা হোক, তিনি কাঠগড়ার উপর 2 বাহু রাখিয়া কি করিয়া দস্যু মোহনকে রেঙ্গুন বন্দরে গ্রেপ্তার করিয়াছিলেন তাহার বিশদ ইতিহাস একে একে বর্ণনা করিলেন। কেমন করিয়া তিনি কলিকাতা হইতে মোহনের অনুসন্ধানে রেঙ্গুন গিয়াছিলেন, কেমন করিয়া তিনি মোহনকে চিনিতে পারিয়াছিলেন, পরে রেঙ্গুন হইতে তাহাকে পাইয়া বরাবর মাদ্রাজে উপস্থিত হইয়াছিলেন, তাহাও বিবৃত করিলেন। আদালত গৃহের জনতা মিস্টার বেকারের বর্ণনা রুদ্ধ নিঃশ্বাসে শ্রবণ করিতে লাগিল। তাহারা যেন অতিশয় বিস্ময়কর কোন রূপকথা শুনিতেছে। বিস্ময়, হতাশা, শ্রদ্ধা, উত্তেজনার ভাব ক্ষণে ক্ষণে বৃহৎ জনতার চোখে মুখে পর্যায়ক্রমে প্রতিফলিত হইতেছিল। অবশেষে মিস্টার বেকার মোহনের সহিত তাহার জেলে আলাপের কাহিনী, যথা মোহনের গর্ব যে সে বিচারের দিনে আদালতে হাজির হইবে না, কুমার নিত্য বিক্রমের মণিমুক্তা প্রভৃতি মূল্যবান দ্রব্যসমূহ অপহরণের অদ্ভুত কাহিনী, পরিশেষে তাহার পকেট করিয়া ঘড়ি লইবার কৌতূহলোদ্দীপক ইতিহাস বিবৃত করিলে জনতা হর্ষধ্বনি করিয়া উঠিল। বিচারক জনতাকে নীরব থাকিবার জন্য কড়া আদেশ দিলেন। মিস্টার বেকারকে দেখিয়া অত্যন্ত অসুস্থ বোধ হইতেছিল, কারণ তিনি সাক্ষ্য কাহিনী বিবৃত করিবার সময় বারবার ক্লান্ত হইয়া নীরব হইতেছিলেন। বিচারক তাহা লক্ষ্য করিয়া আদেশ দিলেন, আপনি যদি অসুস্থ হয়ে থাকেন তবে আপনি একটু বিশ্রাম গ্রহণ করুন, পরে আপনার বাকি সাক্ষ্য গ্রহণ করব। মিস্টার বেকার প্রতিবাদ করিয়া বলিলেন, না 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 স্যার, শুধু সামান্য একটু। এই অবধি বলিয়াই তিনি সহসা থামিয়া গেলেন, তীক্ষ্ণ দৃষ্টিতে আসামির দিকে চাহিয়া রহিলেন। বহুক্ষণ পরে কহিলেন, স্যার, আসামিকে নিকটে গিয়া দেখবার অনুমতি কি আমাকে দেবেন? নিশ্চয়ই কিছু গোলযোগ ঘটেছে এবং সেটা কি তা আমি পরিষ্কারভাবে দেখতে চাই। বিচারক অনুমতি দিলেন। মিস্টার বেকার আসামির কাঠগড়ার নিকটে গিয়া এক দৃষ্টে আসামির দিকে বহুক্ষণ চাহিয়া রহিলেন। পরে সাক্ষীর কাঠগড়ায় ফিরিয়া গম্ভীর স্বরে বিচারকের দিকে চাহিয়া কহিলেন, আমি শপথ করে হুজুরের নিকট নিবেদন করছি, যে লোক আসামির কাঠগড়ায় দাঁড়াইয়া আছে সে দস্যু মোহন নয়। সহসা আদালত কক্ষ মৃত্যুর মতো নিস্তব্ধ হইয়া গেল। বিচারক উত্তেজিত কণ্ঠে কহিলেন, আপনি কি বলছেন? আপনার কথার অর্থ কি? আপনি পাগল হয়ে গেলেন? ডিটেকটিভ ইন্সপেক্টর শান্ত অথচ দৃঢ়স্বরে কহিলেন, ওই ব্যক্তির সঙ্গে মোহনের চেহারার এতটা সাদৃশ্য আছে যে প্রথম দৃষ্টিতে ধরা সহজ নয়, কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখলেই উভয়ের মধ্যে পার্থক্য ধরা পড়ে।
এর নাক, কান, মুখ, মাথার চুল, গায়ের রং মোহনের মতো আদৌ নয়। ওর চোখের দিকে চেয়ে দেখুন, এমন মাতালের চোখ মোহনের যে হতেই পারে না। তা আমার অপেক্ষা আর কে বেশি জানে, স্যার? বিচারক অপ্রকৃতস্থ স্বরে কহিলেন, দাঁড়ান 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 দাঁড়ান, অপেক্ষা করুন, আমাকে ভাবতে দিন। আপনার এসব কথার অর্থ কি? আমি আপনার এই কথার, আপনি কি বলছেন? এই লোকটা দস্যু মোহন নয়, তবে কে? মিস্টার বেকার হতাশ স্বরে কহিলেন, তা আমি জানি না। খুব সম্ভব মোহন এই লোকটাকে তার বদলে চালিয়ে দিয়েছে। মোহনের চেহারার সঙ্গে এই লোকটার অদ্ভুত সাদৃশ্য অস্বীকার করা যায় না। খুব সম্ভবত একজন তার দুষ্কর্মের সহায়ক। অপ্রত্যাশিত ঘটনায় আদালত গৃহে উত্তেজনা পরিলক্ষিত হইল। আনন্দ চিৎকার, হর্ষধ্বনি, উত্তেজিত কথোপকথনে আদালত সরগরম হইয়া উঠিল। বিচারক পরীক্ষাকারী ম্যাজিস্ট্রেট মিস্টার গোপালাচারী লিঙ্গমকে, জেলের সুপারকে ও ওয়ার্ডারদিগকে জরুরি তলব করিয়া পাঠাইলেন এবং আদালতের বিচার কার্য স্থগিত রাখিয়া দিলেন। শেষ হল শশধর দত্তের লেখা কারাগারে মোহন এর ৪র্থ পর্ব। পরবর্তী পর্ব এর পরের দিন। ততদিন আপনি শুনুন গল্পের ক্যারাভ্যান।